এসেছে। আমরা জানি যে যিনি সিয়াম নামে সেই ছেলের তিনি জায়গায় আসলে আহত হয়ে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আমার বাবা কি সুস্থ আছে? আমার বাবার কি সুস্থ আছে? আমার বাবার কি সুস্থ আছে? ঢাকায় নিয়ে ঢাকা মেডিকেল নিয়ে কে? আমার বাগান কই? আমার বাগান কই রে রে? আমার বাগান কই? ও আমার বাগান কই? আমার বাগান কই? ওরে কেন কিন্তু বাপের আর বড় বড় অজ্ঞান করে পড়ছে। আমার বাগান রে, আমার বাজারে রক্ত কই দেখবো আমি? আমার বাগান কই? রক্ত কইরে আছে রে আমার বাগান রে। বাংলা পানিপুরি খাওয়া, পানিপুরি খাওয়া লঙ্কন হয়ে যাচ্ছে বারবার অবশ্যই। আমার বাবা রে, আমার জায়ের খালাতো ভাই, আমার বাবা রে, এটা গেছে লোরে, আল্লাহ আমার রুহু কেডা নয়া বাবা রে, আমার নাম শিরু। আমার আল্লাহ রে, আমার এই দৃশ্য দেখতে চাই নাই রে। আপনি বাচ্চাদের নিয়ে চলে যান, বাচ্চাদের নিয়ে আমরা ঘুরে না। আমার কাছে রসে দুজন, একজন জ্ঞানে শহীদ করলো রে আমার বাবা রে। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বেশ হয়ে গিয়েছিল এবং
এতগুলো একটা যেতে হবে না লাগা ভাই সবাই একটা যেতে হবে না এতজন যাওয়ার দরকার আস্তে আস্তে যান আস্তে আস্তে আমার বাবা রে জানে গল্লারে আমার নিমাই রে আমার হাসে যেন শহীদ পানি বোতলে দে তো ভাই, পানি বোতলে দে ভাই। কি ঘটেছিল আন্টি আমার বাবা রে এখানে চা নিতে ছিল দোকানে, চা নিতে আসতে চা। আমার বাবা রে ও নাই আমার বিষয়টি হচ্ছে কি ওই যে ছেলেটা এখানে নিহত হয়েছে আর কি, উনি আসছিল চা দোকানে নাস্তা খাইতে আর কি। তো চা নেওয়ার মুহূর্তে উপরে থেকে একটি ককটেল ওনার সরাসরি মাথার মধ্যে গিয়ে মারে আর কি। তো ওই অবস্থা উনি এখানে মারা যায়। হ্যাঁ ওনাকে না ওইখানে জায়গায় মারা যায় উনি, এইখানে ঘটনাস্থলে মারা যায় উনি। এটা মাইক্রোফোন বাইক না মারে উনি অজ্ঞান হয়ে গেছে কষ্ট করে দিকে বাবা রে শান্ত বাবা ও বাবা তোমার দিকে কাজ হয় না হারাই আছো বাবা রে ও বাবা আমার হাসেন হোসেন দে আমার হাসেন হোসেন দে ও বাবা 10টা তো বাজে বাসায় কে যাবান বাবা রে বন্ধ করে না, ক্যামেরাগুলো বন্ধ করে ভিডিও করার দরকার নাই, মানুষ করে দেয় জান দিয়ে কাহিনী মানুষ কে ভিডিও করেন না। এইখানে তো আমাদের চাওয়া যে আমাদের এখন যে এইখানে আমরা যে চলাফেরা করবো আমাদের নিশ্চয়তাটা কি, আমাদের সিকিউরিটিটা কি, যে আমরা যে এইখানে যে কোনো সময় একটা প্রবলেমে পড়বো না এটার কোনো নিশ্চয়তা আছে?
যে কোনো সময় আমাদের উপরেও, যে কোনো সময় সাধারণ পাবলিকের উপরে আমাদের যে কোনো সময় পড়তে পারে। তো আমরা এখন আতঙ্কে চলাফেরা করতে হইতেছে, আমাদের তো চলতে হবে, কাজেও যেতে হবে। প্রশাসনের কাছে আপনাদের চাওয়াটা কি? প্রশাসনের কাছে চাওয়া কি, ওনাদের এইগুলা দেখতে হবে ভালোভাবে, এইগুলা ইনকোয়ারি সব কিছু ইয়া করতে হবে, এগুলার মূল সমস্যাটা কোথা থেকে হইতাছে এইগুলা দেখতে হবে, যেন এইগুলা সাধারণ পাবলিকের যেন সমস্যা না হয়। এইগুলা হচ্ছে আমাদের দাবি, যে প্রশাসন যেন এগুলোর প্রতি একটু খেয়াল রাখে। আচ্ছা, ওই যে কি উড়া পড়ছে, এটা কি পড়ছে আমরা তো সচক্ষে দেখা যায়নি, আমরা জাস্ট খালি সাউন্ডটা শুনছি দূর থেকে। এটা আর কি হবে, আতঙ্কজনক অনেক ভয়ঙ্কর যে কোনো একটা ঘটনা। এইটা এরকম কিছু না হইলে তো মানুষের মারা যাওয়ার কথা না, স্পটের মধ্যেই তো মানুষটা মারা গেছে এখানে। তো যে মারা গেছে ও তো আমাদের সাথেই এক কোম্পানিতে কাজ করে, প্রায় 3-4 বছর হইব কাজ করে এখানে প্রায়। তো এইখানে জি আমি তো ছিলাম অনেক দূরে ভাইয়া, ওই পাশে গলি পার হয়ে ওই চায়ের দোকানের কাছাকাছি, ওইখান পর্যন্ত এই সাউন্ডটা চলে আসছে। ধন্যবাদ। জি ভাইয়া। তো কি দেখেছিলেন প্রথমে? না, আমরা জাস্ট খালি সাউন্ড শুনছি। একটু বলবেন। ভিতরে ছিলাম, এই যে গেটের ভিতরে। কি বিস্তারিত একটু বলেন তো প্লিজ। মেবি তখন সময় হবে 6:50 থেকে 55 আমি এই চার দোকান থেকে ভিতরে গেছি, এই সময় আর কি একটা বাস্ট হলো, অনেক জোরে একটা শব্দ হলো। তখন ভিতরের থেকে এদিকে আইসা দেখি এখানে কালো ধোঁয়া। তারপরে দেখি এখানে যে ওনার যে মাথায় পড়ছে, ওনার দিকে অনেক মানুষ দৌড়িয়ে আসছে। আসার পরে আমিও দেখলাম যে উনি এখানে পড়ে আছে, ওনার মাথার উপরে পড়ছে, তো মজক টজক সব বের হয়ে গেছে। একটু ঠিক আছে আগে থেকে চিনতেন আপনি? না, আমি আগের থেকে চিনতাম না। মূলত এখানে আমি ভিতরে থাকি, আমি এখানে আজকে 8 মাস যাবত কাজ করি। বোমাটা নিক্ষেপ করা হচ্ছে কোন দিক থেকে? সেটা তো আমি দেখি নাই, আমি গেটের ভিতরে ছিলাম। আপনি শব্দ পেয়ে বের হয়ে আসেন। হ্যাঁ, আমি গেটের ভিতরে ছিলাম। আমি 22 হবে। দর্শক আমরা যেমনটি জানতে পেরেছি, আমরা দেখেছি একজন বলছেন যে তিনি শব্দ শুনে তিনি ভিতর থেকে, ঠিক যদি বলে রাখি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের ভিতরেই তিনি ছিলেন, এবং তিনি শব্দ শুনে কিন্তু বের হয়ে আসছেন এবং এসেই দেখলেন যে এমন ঘটনা। অর্থাৎ যদি বলে রাখি যে মগবাজার যে ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল নিক্ষেপ করে কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যান, এবং সেই ককটেলটি নিচে একজন পথচারীর গায়ে পড়েন। অর্থাৎ যদি বলে রাখি তার মাথায় পড়ে এবং তিনি আহত হয়ে নিচে পড়েন, এবং পরক্ষণে তিনি রক্তক্ষরণে তিনি মৃত্যুবরণ করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই এলাকা জুড়ে ঠিক ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা বেষ্টিত করে রেখেছেন। আমরা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই এলাকা জুড়ে কিন্তু মিডিয়া ব্যক্তিত্ব যারা থাকেন তারা কিন্তু এখানে, আমরা দেখেছি কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব তারা কিন্তু কথা বলেছেন, তারা সন্দিহান, তারা শঙ্কিত তাদের নিরাপত্তা নিয়ে, এমনটি তিনি তারা প্রকাশ করেছেন। আগামীকাল আপনারা জানেন যে বড়দিন, সেই বড়দিনকেও লক্ষ্য করে এমনটি হয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে আমরা দেখেছি যে মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ ঠিক এই জায়গায় তিনটি বিষয় আসলে প্রশ্ন তুলেছেন একজন মিডিয়া ব্যক্তিত্ব। তিনি বলছেন যে এখানে একটি সার্চ রয়েছে আগামীকাল বড়দিন, সেই বড়দিনকে লক্ষ্য করে হয়েছে কিনা সেই বিষয়টি একটি প্রশ্ন। পাশাপাশি বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ যারা মুক্তিযুদ্ধ চায় না কি চায় এমনটি করছে কিনা সেই বিষয় নিয়েও বলছিলেন। এবং মিডিয়া ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদেরকে লক্ষ্য করে হয়েছে কিনা, অর্থাৎ মিডিয়া ব্যক্তিদের উপর হামলা করলে বিষয়টি বহির্বিশ্বে দ্রুত পৌঁছে যাবে, এমনটিও কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ব তারা বলছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে একেবারে যদি বলে রাখি যে আশপাশ থেকে মানুষ জড়ো হয়েছেন এই শব্দ শুনে। কেউ যদি শাস্তি না পায় ভাইয়া, তো আর আমরাও এরকম আতঙ্কের মধ্যে থাকবো, যে কোনো সময় আমরাও যে কোনো সময় এরকম বিপদের সম্মুখীন হতে পারি। জি ভাইয়া। দর্শক যেমনটি বলছিলেন যে আসলে তিনি আসলে এই যে এগুলোর যদি কোনো রকম যদি আসলে সরকার গ্রহণ না করে, কোনো ব্যবস্থা গ্রহণ না করে, আসলে সবাই কিন্তু আসলে আতঙ্কিত, সবাই কিন্তু শঙ্কিত থাকবে, এমনটি কিন্তু বলছিলেন। একটু বলবেন কিনা, এই যে পথচারীরা থাকে যে কোনো সময় কিন্তু করতে পারে, কোনো একটা অঘটন করতে পারে, কি বলবেন, শঙ্কিত কিনা বা সেই জায়গা থেকে? এখানে আসলে আমাদের রাষ্ট্র ব্যর্থ, সব কিছুতেই জনগণের কোনো নিরাপত্তা নাই, রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ আর কি। আজকে ওই ছেলে রয়েছে, কালকে আমার হবে, এমন কোনো মানে এটার ভাবা যায় উপর থেকে ককটেল মাথায় পড়বে। এটা আসলে এখানে একটা খ্রিস্টান
আজকে বড়দিন, খ্রিস্টানদের একটা বড়দিনের একটা অনুষ্ঠান, ভাবছে যে আমার মতামত যেটা, আমার মনে হয় এটা একটা ভাবছে এখানে মারা গেলে একজন খ্রিস্টান মারা যাবে, ধর্মীয় একজন মারা যাবে, ইয়েতে বড়দিনের উৎসব করতে আসা, এটা একটা লাগাই দেওয়া আর কি, সংঘর্ষ লাগাই দেওয়া আর কি। এই না, তারেক রহমানরা আশা কেন্দ্র করে হলে তো এখানে না, সেটা তো এখানে এমন কিছু না। এগুলো হলো দেশে একটা অকারেন্স লাগাই দেওয়া আর কি, যে মুসলমান বা বিধর্মীদের সাথে অন্য ধর্মের লোকদের সাথে একটা সংঘর্ষ লাগাই দেওয়া আর কি। একটা গ্রুপ আছে, একটা শ্রেণী আছে। কালকে যদি ওদিন যদি হাদির ইয়েকে ধরতো, বিচার করতো তারা, তাহলে আজকে আর এই দুষ্কৃতিকারী সাবধান হইতো আর কি। একজন যদি ধরা খাইতো, বিচার হইতো, তাহলে মনে করেন যে বাকিওয়ালারা সাবধান হইতো, এই ধরনের সুযোগ পাইতো না আর কি। এখন হয় না তো, দেশে তো বিচার হয় না, আইন নেই, যার কারণে একদিন এক একজনের উপর এভাবে চলতেছে। অবশ্যই শঙ্কিত। আমি এখানে আসছি, আমি শঙ্কিত। আমার পাশের বিল্ডিংয়ে আমার দোকান, আমরা একই লাইনের ব্যবসায়ী। আমি তো এখানে আসতে, আমি তাৎক্ষণিক যে এই ফ্লাইওভারের নিচে দিয়ে আমি প্রতিদিন হাঁটা চলাফেরা, কিভাবে হাঁটবো এখান দিয়ে, কিভাবে? এখানে তো হাঁটার কোনো নিরাপত্তা নেই, মানুষের, জনগণের কোনো নিরাপত্তা নেই। মানে আপনি বাসা থেকে বেরোবেন, সুস্থভাবে বাসায় যাবেন, এটা কোনো নিরাপত্তা দেখতেছি না। সব মিলে আমরা শঙ্কিত খুবই। দেশের অবস্থা খুব নাজুক, দেশের আইন শৃঙ্খলা অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে তিনি এখানকারই ব্যবসায়ী, তিনি ঠিক এমন কথাই বলছেন যে তিনি শঙ্কিত। আমরা আরেকজন মিডিয়া ব্যক্তির সাথে কথা বলবো। দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, খুব সাধারণ শিল্পী নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমি এইটা বলবো যে গভর্নমেন্ট যেন এটা চেষ্টা করেন, গভর্নমেন্ট যেন এটা উদ্ঘাটনের চেষ্টা করে, তাহলে আমরা অন্তত সাধারণ মানুষরা একটু নিরাপদ বোধ করব। আমরা শুধুমাত্র নিরাপদ বোধ করতে চাই, আর কিছু না, এইটুকু। আসলে আমি তো দেখি নাই, আমি ওইভাবে বলতে পারবো না যে আসলে উপর থেকে পড়েছে না কোত্থেকে আসছে, আমি মাত্রই আসছি, এইটা আমি ঠিক বলতে পারবো না। এটা আমি নয় শুধু, এটা এই ঘটনা সম্পর্কে যারা জানছে সবাই শঙ্কিত। কারণ কোনো অপমৃত্যুই কারো কাম্য হতে পারে না। একটা অপমৃত্যু কখনোই কারো কাম্য হতে পারে না। একজন মানুষ তো সবসময় আমরা চাই, আমি তো মরবই, আমরা প্রত্যেকটা মানুষই জন্ম নিয়েছি মৃত্যুর জন্য, আমরা পৃথিবীতে এসেছি চলে যাওয়ার জন্য। তো প্রত্যেকটা মানুষই চায় যে যেন তার একটা স্বাভাবিক মৃত্যু হয়। অস্বাভাবিক মৃত্যু দেখলে যে কেউ ভয় পাবে, এটা খুব সাধারণ। না, আমার মিডিয়া ব্যক্তিদের আনাগোনা থাকে বলতে গেলে, আমরা এখানে আড্ডাই দেই, আমরা শিল্পীরা এখানেই আড্ডা দেই। তো বিষয়টা এরকম, আমি জানি না যে ঘটনাটা ঘটিয়েছে সেই বলতে পারবে আসলে কেন ঘটিয়েছে। আমি এটা বলতে পারবো না, আমার কি মনে হচ্ছে এটা আমি বলতে পারবো না। এটা ওই যে বললাম, একমাত্র সেই বলতে পারবে, আর যদি সরকার যদি চেষ্টা করে তাহলে সরকার বলতে পারবে। শুনছি, আমরা একজন মিডিয়া ব্যক্তির সাথে কথা বলছি, তিনি ঠিক এমনটি সন্দিহান, নিরাপত্তা শঙ্কিত সবাই এমনটি বলছেন যে পথে ঘাটে হাঁটার সময় আমরা শঙ্কিত কখন কি করতে পারে সেই বিষয়টি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সামনে ঠিক এমন ঘটনা ঘটে। একজন পথচারী দাঁড়িয়ে, ঠিক আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটি চায়ের দোকান রয়েছে, সেই চায়ের দোকানে তিনি চায়ের অর্ডার দিয়েছেন। ফারুক নামে একজন চায়ের দোকানদার, তাকে অর্ডার দিয়েছেন এমনটি তিনি জানিয়েছিলেন প্রথম দিকে। ঠিক আবার তিনি বলছিলেন যে আমার কাছে চায়ের অর্ডার দিয়েছিলেন, এমন চায়ের ঠিক এমন ঘটনার সাক্ষী হন তিনি, এমনটি বলছিলেন। অনেক যদি বলে রাখি যে ঠিক এই যে মগবাজারের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভার উপর থেকেই ঠিক নিক্ষেপ করা হয়, ককটেল নিক্ষেপ করা হয়, এবং সেই ককটেল ঠিক মাথায় পড়েই আর তিনি আসলে আহত হন, এমন নিচে পড়ে যান, এবং পড়ে যাওয়ার পরে যদি বলে রাখি যে রক্তক্ষরণের পরে তিনি আসলে মৃত্যু হয়, এমনটি আমরা এর পরবর্তী আমি যদি বলে রাখি তিনি রক্তক্ষরণের আসলে মৃত্যুবরণ করেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানকার পুরো ক্রাইম সিন ইউনিট তারা কিন্তু এখানে এসেছে, এবং তারা এখানে এই মুহূর্তে পুরো যে এলাকা রয়েছে সেই এলাকাটি এখানে পরিদর্শন করে রেখেছে। আপনি কি সেই সময় ছিলেন কিনা? না, আমরা শোনার পরে আসছি। হ্যাঁ, কি দেখলেন? এসে আমরা আসলে আমাদের পাশেই আমাদের বাসা, এখানে আমরা সবসময় আড্ডা মারি। আর এখানে এই জায়গাটা এমন মিডিয়া পার্সন যারা, এরা সবাই এখানে সবসময় আড্ডা মারে থাকে। তো এখানে যে চার দোকানগুলো, এখানে সবসময় আনাগোনা মানুষ থাকে। আর বিশেষ করে এখানে একটা
মুক্তিযোদ্ধা সংসদ আছে, তারপরে একটা খ্রিস্টানদের একটা চার্চ আছে, এখানে ছেলেপেলেরা লেখাপড়ার ভিতরে একটা স্কুল আছে। তো দেখা যাচ্ছে যে এখানে ওরা কি বার্তা দিয়ে এইটা বোমা মেরে কি বার্তা বুঝাইলো। কালকে হচ্ছে ওদের বড়দিন, তারপরে আজকে এখানে আড্ডার মধ্যে একটা মেরে দিল, কিন্তু করেছে যে একটা গরিব মানুষ একটা ছেলের উপরে, কিন্তু কি বার্তা জানাইলো এটা আমরা বুঝতেছি না। কিন্তু দেশের একজন পথচারী হাঁটতেছে, নিজের মতো হেঁটে যাচ্ছেন, কখন যে নিরাপত্তাটা, এখন আইন আছে, আইনের প্রয়োগটা নেই, কিন্তু আইনের শাসনটা যদি ভালো থাকতো, কিন্তু এইভাবে তো মানুষের যে জীবনগুলো চলে যাবে। এটা তো আমাদের দেশে একটা আইন আছে, এই আইনটাতে আপনি কাজ করতে হবে। এখন আপনি রাস্তাটি হাইটে যাচ্ছে, সেখানে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, কিন্তু যারা এই দুষ্কৃততা যারা হয় ফ্লাইওভার থেকে মেরেছে অথবা কোনো রানিং অবস্থায় মেরে দিয়ে গেছে, কিন্তু উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা তো থাকতে হবে। এখন সামনে একটা যে এ থেকে দেখা যাচ্ছে যে বিএনপির বড় একটা সমাবেশ, এখন এইখান থেকে কি বার্তা দিচ্ছে আমি বুঝতেছি না। জুলাই পরবর্তী সময় দেখা যাচ্ছে যে একের পর এক হচ্ছে ককটেল বিস্ফোরণ, এখন পর্যন্ত প্রশাসন এই ককটেল বিস্ফোরণ থামাতে পারেনি, এটা নিয়ে কি বলবেন? না, এখন দেখা যাচ্ছে যদি আইনটা যদি আমাদের কঠিন হতো, আইনটা যদি ঠিক মতো আইন গতিতে চলতো, তাহলে এই কাজটা কিন্তু হতো না। কিন্তু দেখা যাচ্ছে যে ঢিলে ডালার মতো তো চলবে না আইন। এখন এখান থেকে যদি চেকপোস্ট থাকতো, বা যদি জায়গায় জায়গায় যদি উচ্ছৃঙ্খলা পোলাপান যেগুলো চলতেছে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ হইতো, তাহলে এই জিনিসটা নিয়ে বেরোতে পারতো না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তাদের ইচ্ছা মতন বের হয়ে গেল, এটা মেরে দিল, দিনের মতন চলবে। কিন্তু এখন আমরা চাচ্ছি যে জুলাই অভ্যুত্থানের পর থেকে যে আমরা যা আশাবাদী ছিলাম সেটা আমরা পাচ্ছি না। মৃত্যুর পর চেকপোস্ট বসানো হচ্ছে, ঠিক 7টার সময় ঠিক এই জায়গায় আসলে এমন ঘটনা ঘটে। এমন যদি বলে রাখি, আগামীকালকে যদি বলে রাখি, অর্থাৎ 17 বছর পর কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন। পাশাপাশি রাত পোহালেই কিন্তু খ্রিস্টানদের যে বড়দিন তা উদযাপন হবে, এমন সেই বিষয়গুলো সহ দেশের কোনো রকম পরিস্থিতি ঘোরারে করার চেষ্টা কিনা সেই বিষয়টিও কিন্তু সামনে আসছেন অনেকের মতে। এবং পাশাপাশি যারা পথচারী তারা বলছেন, সাধারণ মানুষ তারা বলছেন যে আমরা শঙ্কিত, ঘর থেকে বের হলে মনে হচ্ছে যে আমরা কখন কি করতে পারি নিজেও জানি না। এই দেশগুলো কিভাবে চলবে, মানে ফখরুদ্দিন যেরকম আছিল এরকম করার দরকার ভাই। আমার কাছে এই দেশের আইন যেরকম ফখরুদ্দিন যেরকম করছিল এরকম দরকার ভাই। আমি দেখছি ফখরুদ্দিনের সময় দেখছি যারা আইন করছে ও শীতের ভিতরে অন্যায় করছে, পানির ভিতরে সবাই রাখছে, ওটা ফখরুদ্দিনের মতন করার দরকার। এই দেশের বছর 5 বছর লেগা ফখরুদ্দিন এই দেশ আর্মি সেনাবাহিনীর দরকার। এই দেশের ভিতরে এইভাবে শান্ত হবে না ভাই। এখনটা এই মগবাজার মোড়ে ককটেল মারছে, ওই আমার কথাই বসছে পরে তারপরে এই জায়গাতে আমি ড্রেসিং করে দিছি, আমি ড্রেসিং করে দিছি, আমি নিজের চোখে দেখা। ওই আমি অ্যান্টি নাক্কান গলাতে কাজ করি, কামরুল হাসান তহদ্দার আন্ডারে। বেডার কোকাল মাসে 3-4 দিন আগে মারার পরে এই জায়গাতে আমি ড্রেসিং উচিং সেলাই উলাই করে সবভাবে দিছি। তারপরে এই দেশের ভিতরে কোনো কবজেট নাই, লেবিস নাই। এখন এই দেশের ভিতরে দরকার ফখরুদ্দিন 8টার সময়ের ভিতরে সবাই বাড়ির, এরকম দরকার এই দেশের ভিতরে। এই রাষ্ট্রের ভিতরে নাইলে শান্তি হবে না। ফখরুদ্দিনরা আবার এই দেশে ফখরুদ্দিনের মতন কিন্তু আইন করা দরকার, এর উপরে শান্তি হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।